ঠিক আছে, তাহলে আজকের ক্লাস শুরু করা থেকে বর্ণালীর প্রবলেম গুলো দিয়ে। হুম স্যার বলো। স্যার 57 নাম্বার অঙ্কটা হয়েছে কিন্তু মানে বড় হয়ে যাচ্ছে, এক্স ধরে করছি তো। বাবরে টার্ম গুলো মুশকিল একটু হয়। এক্স সেটার স্বাভাবিক উৎপাদক। থামো দেখছি 57টাই দেখি আগে, তো সব থেকে সোজা আছে। হুম এটা কি করব বর্ণালী, বুঝলে? হ্যাঁ স্যার। আমি ক্রয় মূল্যকে ধরবো 700x, ঠিক আছে? মানে স্যার ওই এক্স ধরতে হবে তাই তো? বা 700% ধরো বা সামথিং ধরো, বুঝতে পারলে? হুম। তাহলে এর 1/7 ক্ষতি হচ্ছে মানে কত? 100x ক্ষতি 100 হচ্ছে। এক্স। হুম। তাহলে 144 টাকা মানে হলো 600x। 600 এক্স। তাহলে 189 টাকা মানে কি হবে? 600/144 ইন্টু 189। হুম হুম। বুঝলে বর্ণালী? হ্যাঁ স্যার। পয়েন্টে আসবে অ্যান্সার। 4 দিয়ে কাটাকুটি করি আগে। 4 দিয়ে কাটলে কত হচ্ছে? 3 4 12, 4 6 24। 4 দিয়ে কাটলে কত হচ্ছে? 150। এটাকে কাটি হচ্ছে 9 দিয়ে, 21। 9 দিয়ে কাটলে 4, 4 দিয়ে কাটলে 2, 4 দিয়ে কাটলে হচ্ছে 75। তাহলে আমার হচ্ছে 75 ইন্টু 21, এদিকে হলো 5, এদিকে হচ্ছে 5 2 10 আর 7 17, আর 7 2 14 একে 15 বাই 2। ও বাবা, এটা তো আমারও বড় হয়ে যাচ্ছে গো। তাহলে আসছে 7, 8 2 16, আর 7.5। 700-র মধ্যে এত আসছে। তাহলে এটা আনসার হবে ওই পয়েন্ট যেটা 5 আছে 12 দিয়ে হবে, বুঝতে পারলে? আজকে অনেক পরে সবাইকে পেলাম। বুঝলে বর্ণালী কি বললাম? হ্যাঁ হ্যাঁ স্যার। 12.5 ওটাই আনসার এসছে না? 12.5 আসছিল। এই যে কি, এই যে 700x এর মধ্যে 700-র মধ্যে এত এসছে লাভ, বুঝতে পারলে? হ্যাঁ স্যার। তাহলে 100-তে কত আসবে? সেটা দেখবে 112.5 আসবে 7 দিয়ে ভাগ করলে। হ্যাঁ, হ্যাঁ স্যার হয়ে যাবে স্যার, এটা করুন। এটা এটা সোজা লাগলো নাকি? মানে স্যার আমি ভাবছিলাম এক্স না ধরে হবে নাকি। তুমি কিভাবে করেছিলে? আমি এইভাবেই করেছিলাম 700 এক্স ধরে। আর তো অন্য কোনো উপায় দেখতে পাচ্ছি না এই মুহূর্তে। ক্রয় মূল্য 1/7, বা যদি ধরি হচ্ছে পার্সেন্টেজ দিয়ে করলেও হয় 1/7, 7 টাকা। 7x ধরে করেছিল, 700x ধরে করেছিলে? 7x ধরেই করে দেখি তো। 7 এক্স ধরেই করেছিলাম মনে হয়। কি জানি স্যার, স্যার হয়ে যাবে স্যার, থাক। হ্যাঁ ওটাই। আচ্ছা, স্বাভাবিক উৎপাদক। স্বাভাবিক উৎপাদক এর মানেটা কি গো? এটা কোনো পরীক্ষার কোশ্চেন? হ্যাঁ স্যার, প্রিভিয়াস এর রেলের। রেলের? x-2 স্বাভাবিক মানে কমন সম্ভবত, ঠিক আছে? তাহলে আমরা কি করব হুম। একে? আমরা
এক্স স্কোয়ার দিয়ে গুণ করব, সেই যে জিরো মেথড যেটা ছিল বোধহয়, ওই প্রসেসে করতে হবে। বুঝতে পারলে বর্ণালী? কি হ্যাঁ করলাম? স্যার বুঝলাম। এক্স মাইনাস টু হচ্ছে উৎপাদক, ওকে? হ্যাঁ। তাহলে হচ্ছে এখানে আমার এলো এক্স কিউব মাইনাস টু এক্স স্কোয়ার, ওকে? হুম হুম তাহলে এখান থেকে আমাকে আবার এক্স মাইনাস টু তো নিবই, হুম। তাহলে কি আসছে এখানে মাইনাস টু নিতে হবে, সরি মাইনাস টু এক্স নিতে হবে, হ্যাঁ? তাহলে মাইনাস টু এক্স স্কোয়ার, তাহলে মাইনাস উপরের সাথে মিলাচ্ছি, হুম ফোর হুম এক্স হুম। স্কোয়ার হয়ে গেল মাইনাস মাইনাস প্লাসে ফোর এক্স, এটা হয়ে গেল। এবার এবার এর সঙ্গে অ্যাডজাস্ট করতে গেলে এক্স, তারপরে এক্স মাইনাস টু কমন নেব, তাহলে এটা হয়ে যাবে মাইনাস ফোর, না আচ্ছা দেখছি, এটা এটা ওই জিরো মেথড দিয়ে হবে, বুঝতে পারলে? আর এটা এতদিন প্র্যাকটিস সেট থেকে দেখেছিলে না? না স্যার এটা প্রিভিয়াস ইয়ার পেপারেই আছে। প্রিভিয়াস তো ওই বাংলায় কোশ্চেন ছিল। হ্যাঁ বাংলায় কোশ্চেন ছিল, রেলের কোশ্চেন গুলো বাংলাতেই হয়েছে, মানে অপশন থাকে বাংলাতে করে। উন্নতি কোণ আর অবনতি কোণ, স্যার ওটাই বুঝতে পারছি না, মানে নতি আর অবনতি কোন পার্থক্যটা। ও থামো, বুঝতে পেরেছি, আমি খেয়াল করিনি। 60 মিটার উচ্চতা এটা, হ্যাঁ? 60 মিটার উচ্চতা থেকে একটা পাখি উড়ছে, হ্যাঁ? তাহলে এই কোণটা হচ্ছে ওর, এই কোণটা হচ্ছে ওর উন্নতি কোণ, বুঝতে পারলে? 30 ডিগ্রি, হ্যাঁ? আর প্রতিফলনটা হচ্ছে এই দিক বরাবর নিচে হবে, তাই তো? এখান হ্যাঁ স্যার। থেকে এই কোণটা হচ্ছে গিয়ে তোমার অবনতি কোন। অবনতি কোণ, হুম? এটা হচ্ছে কত, 60 ডিগ্রি। স্যার এক্ষেত্রে তো ওয়াইটা ভূমি হয়ে যাবে না? হুম, 60 বাঁদিকে ভূমিতে হবে, ঠিকই তো। এই ডিস্টেন্সটা কত হবে তাহলে বলো তো? এইটুকুটা হবে 60 প্লাস এক্স, তাহলে এটা হবে 60 প্লাস এক্স, আর এদিকে 60, 120 প্লাস এক্স হবে। হুম। বুঝতে পারলে কি করে? হ্যাঁ স্যার ও 60 তো বুঝতে পারলাম, মানে প্রতিবিম্ব যেটা তাই সেম থাকলো। হুম 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 হুম। এই ডিস্টেন্সটা মানে টোটাল হুম ডিস্টেন্সটা কত, 60 প্লাস এক্স, তাহলে এইটুকুটা হুম হবে 60 প্লাস এক্স, ঠিক আছে? আর হুম এটা যেহেতু হুম 60, তাহলে এটা কি হবে 60 প্লাস এক্স,
ওকে? স্যার বুঝতে পারলাম না। আচ্ছা, এই ডিস্টেন্স আর এই ডিস্টেন্স সমান। হুম, হুম ঠিক আছে? হুম আমার চার্জ আমি পয়েন্টের নাম দিচ্ছি এ বি সি ডি। ওকে, তাহলে হুম এসি সমান সিডি হলো। হুম আমার চাই বিডির দৈর্ঘ্য। হ্যাঁ ঠিক আছে, তাহলে দেখো বিডির দৈর্ঘ্য চাই তো, ঠিক আছে, তাহলে আমি দেখি হ্যাঁ স্যার সিডি। বুঝেছি স্যার, স্যার বুঝেছি। হ্যাঁ, সিডি সমান হচ্ছে 60 প্লাস এক্স, আর বিসি সমান হচ্ছে 60। ঠিক আছে, হুম 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 এবার মান বের করো তো, tan 30 মান কত গো? 1/√3। 1/√3। আর tan 60 মান √3। √3। আচ্ছা, তাহলে আমার কার মান চাই? আমার এক্স এর মান চাই, তাহলে আমাকে ওয়াই কে এলিমিনেট করলে হয়ে যাবে নাকি? হ্যাঁ, ওয়াই মান তাহলে x√3 হয়ে যাবে, x√3 দিয়ে y কে এলিমিনেট করতে হবে। ওয়াই এর মান x√3, তাহলে হচ্ছে 120 প্লাস এক্স বাই x√3 ইকুয়াল টু √3। হ্যাঁ, হ্যাঁ তাহলে স্যার, কি হচ্ছে, এক্স এর মান 2x হয়ে যাচ্ছে 60 হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে হ্যাঁ এইটুকু হ্যাঁ হলো হ্যাঁ। 60 আর এইটুকু হলো 60, 120। বাপরে, মাথার ঘাম পায়ে ফেললাম, আসলে আমার প্র্যাকটিস নাই না। বুঝতে পারলে? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। 120 আনসার আছে তো, দেখেছো? স্যার দাঁড়ান। হ্যাঁ স্যার 120 আছে। হোক, তোমাদের যখন পড়াবো তখন তোমাদের সাথে সাথে আমার একটু প্র্যাকটিস হবে। হুম, আচ্ছা, আর একটা কোনটা বললে? ওই ইয়েটা না, x-2। অপশন টেস্ট করে এটা বেরিয়ে যাবে, তো অপশন টেস্ট করাটা কি সঠিক প্রসেস হবে? দেখে নিচ্ছি। এক্স কিউব মাইনাস 4x² প্লাস ax প্লাস বি। প্রথম কথা, অপশন দুটো দেখো, 0 4 আর 4 আর 0। ঠিক আছে, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। আচ্ছা, আমি x-2 এখান থেকে একটা ইয়ে নিলাম, x² করলাম, তাহলে আমার কি আসলো, এক্স কিউব মাইনাস 2x² আসলো। ঠিক আছে, আবার হুম এখানে নিব x-2। হুম, তাহলে কি আসবে হচ্ছে এখানটায়, তাহলে -2 নিলে আমার -4x² চলে আসবে। ঠিক আছে, হুম হ্যাঁ, হ্যাঁ স্যার। তারপর এখানে তাহলে কি থাকছে তাহলে, সরি 2 না, 2x। 2x হবে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। তাহলে এখানে আসছে -4x, প্লাস 4x স্যার। মাইনাস মাইনাস প্লাস 4x। হুম তাহলে আমার এখানে আসলো x-2 আসলো, আর x² - 2 আসলো। তাহলে একটা ফ্যাক্টর হয়ে গেল এখানটায়। এটা দেখে আমি x এর মান পাচ্ছি 4, b এর মান পাচ্ছি 0। হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিয়ে এসছে। আমি ছুটির আগেই গেছিলাম তো। না, আমার দেখা হয়নি, আমার এখন 2-3 দিন লাগবে দেখতে। তোমার মাধ্যমিকেরও তো খাতা তোমার নিতে হবে। হুম হুম, পরে বলছি তোমাকে, পড়াচ্ছি এখন, রাত্রে ফোন করবো তোমাকে, ধরো। হ্যাঁ, ঠিক আছে। বর্ণালী, বর্ণালী, হ্যাঁ স্যার। বুঝতে পারলে হ্যাঁ স্যার। কম্পেয়ার করে? স্যার ওটা x² মাইনাস 2x হবে না? এটা এটা বলছো? না, দুটো উৎপাদক যে হলো x-2 আর x² - 2 লিখেছেন যে। 2x হবে, হ্যাঁ 2x হবে, তো এটার আমার দেখার দরকার নাই। ঠিক আছে, বুঝতে আচ্ছা পারলে? আচ্ছা হ্যাঁ। আমি হ্যাঁ নিচেরটার স্যার। সঙ্গে উপরের সমীকরণটাকে মেলালাম। ও হ্যাঁ স্যার বুঝতে পেরেছি ওটা। উত্তর দেখো তো কি আছে। বি আছে স্যার।
4 0 কি রে 0 4 আমার তো 4 আর 0 আসছে এর মান পরেরটাই ও দেখি তো। জানো তো লাস্টে 4 ও 0 আছে, ডি আছে। হ্যাঁ তাই বলো, একটা থেকেই পেয়ে গেলাম। হ্যাঁ, কি করে পেলাম বুঝতে হ্যাঁ পারলে? হ্যাঁ স্যার, আমি বুঝতে পেরেছি। তোমাদের আজকে অনেক দিন পর অনেককে একসাথে পেলাম। মাঝখানে একটা দুটো ক্লাস হচ্ছে আমাদের গ্যাপ চলে গেছিল, তো একটু গল্প করি। সব থেকে সবাই মানে প্রথমে সবাইকে জানাই হচ্ছে নিউ ইয়ারের শুভেচ্ছা। স্যার আপনাকেও হ্যাপি নিউ ইয়ার স্যার। উম, স্যার মাঝখানে কোথাও গেছিলেন নাকি? আমার মাঝখানে একটু সমস্যা ছিল, আমার দিদা মারা গেছিল আমার ইয়েতে না, মানে তোমাকে হচ্ছে তোমাদের মেসেজও করা হয়নি। হ্যাঁ, তো এই শ্রাদ্ধ হলো শুক্রবার দিন। হ্যাঁ, তো একটু স্কুলের চাপ আছে। হ্যাঁ, এই কটা দিন একটু একটু ইরেগুলার হয়তো হতে পারি, মোটামুটি 10 তারিখ পর্যন্ত। হ্যাঁ, তারপর আবার মোটামুটি ফ্রি হয়ে যাব। হুম। আর এখন যেহেতু তোমাদের আবার লকডাউন শুরু হয়ে গেল, তো আর এখন ভেবেছিলাম যে অফলাইনে পড়াবো। হুম। তো অফলাইনে পড়ানো আর মনে হয় হচ্ছে না। স্যার বলছিলাম মাধ্যমিক এক্সাম তাহলে কি হবে না এরকম যে সিচুয়েশন ম্যাক্সিমাম চলছে? চান্স না হওয়ার, ম্যাক্সিমাম চান্স না হওয়ার। ও, হুম। তো হ্যাপি নিউ ইয়ার সবাইকে। হুম। আর দুই বোনের আপনাকে স্যার সাথে, হ্যাপি নিউ ইয়ার। হ্যাঁ, হ্যাপি নিউ ইয়ার দুই বোন অনেকদিন ক্লাস করেনি। স্যার। প্রথম উইকটাই বিয়ে বাড়ি ছিল, তারপর উইকটাই আমি অনেক পরে দেখছি যে আপনি লিঙ্ক দিয়েছেন, তখন প্রায় 45 মিনিট হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর কি জয়েন অর্পিতার ক্লাস করার জন্য ঠিকঠাক করা চলছে? হয়েছে। পিটির ক্লাস চলছে অর্পিতার? হ্যাঁ স্যার, চলছে পিটির ক্লাস। হ্যালো, বলছি আমি না তোকে একটু বল, পড়াচ্ছি আমি একটু, তোকে আমি পরে ফোন করলে হবে? বল। আচ্ছা আচ্ছা, তোকে আমি পরে ফোন করছি, তো তোর নাম্বারে ফোন করেছি। হ্যাঁ, ঠিক আছে। তো কি যেন বলছিলাম। আচ্ছা, তো আজকে কি আমরা তাহলে একটু পড়া শুরু করতে পারি? কি ব্যাপার? হ্যালো, হ্যাঁ স্যার। ত্রিভুজ কেন এটা? তাহলে ভুলটা পাঠিয়ে দিয়েছি মনে হয়। এখন একটু আগে একটা পাঠালাম, এর আগের দিন পাঠিয়েছিলাম দেখছি, কিন্তু ওটা ভুলে ভুলে আমি ওই ত্রিভুজের অঙ্ক পাঠিয়ে দিয়েছি সব। হুম। আজকে আমরা পড়বো সমকোণী চৌবল, বলে কিউবয়েড অথবা প্যারালোপাইপড বলে। হ্যাঁ, প্যারালোপাইপড হচ্ছে দেশলাইয়ের বাক্স, বা আমরা আমরা বলতে পারি আমাদের ইয়ে ঘর। মানে আজ আজ আমরা শুরু করছি 3D। হ্যাঁ, 3D মানে যার এমন জ্যামিতিক চিত্র যার 3টে মাত্রা আছে, দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, আর উচ্চতা আছে। ঠিক আছে, দৈর্ঘ্যকে আমরা বলছি লেংথ এল, প্রস্থকে ব্রেড বা বি, আর উচ্চতা হচ্ছে হাইট এইচ। তো পাশে খুব সুন্দর ছবি করে দেওয়া আছে। ঠিক আছে, তো আমরা যদি হচ্ছে গিয়ে মানে ভাবি যে আমাদের ঘরটাই, যে ঘরটার যদি মেঝেটাকে আমি কল্পনা করি, তাহলে যে যে দিকটা বড়, যে ধারটা বড় তাকে আমরা বলবো দৈর্ঘ্য, যে ধারটা ছোট তাকে আমরা বলবো প্রস্থ, আর উচ্চতাটা হচ্ছে উচ্চতায়। ঠিক আছে, এখন বৈশিষ্ট্য দেওয়া আছে। বৈশিষ্ট্য কি? কৌণিক বিন্দুর সংখ্যা হচ্ছে 8। তোমরা প্রত্যেকে তো কোনো না কোনো ঘরে আছো এখন, একটু দেখে নাও তো যে কৌণিক বিন্দুর সংখ্যা মানে চার, মানে কোনাগুলো, কোনায় বিন্দু কটা হচ্ছে? বাঁ দিকে 4টা, ডান দিকে 4টা আছে। বুঝতে পারা গেল? এই যা হ্যাঁ স্যার। স্যার ক্লাস রেকর্ড করছেন? হ্যাঁ করছি, ক্লাস রেকর্ডিং হচ্ছে। হুম। কৌণিক বিন্দু হচ্ছে 8, তল সংখ্যা 6। এই তল সংখ্যা থেকে অঙ্ক আছে। হ্যাঁ, তল সংখ্যার মানে 4 দেওয়াল হলো, আর একটা হলো মেঝে, আর একটা হলো ছাদ, 6টা তল হলো। প্রান্তিকী বা ধারের সংখ্যা, ধার যেগুলো, যাকে ইংলিশে এজ বলে। হ্যাঁ, ধারের সংখ্যা হচ্ছে 12, খুব একটা আসে না এগুলো থেকে। কর্ণ হচ্ছে 4,
প্রতিটি তল হচ্ছে আয়তাকার, পাশাপাশি তলগুলো একে অপরের সঙ্গে সমকোণে অবস্থান করে, একটু জাস্ট পড়ে নেবে, ঠিক আছে? ওই তল সংখ্যা 6 থেকে বেশি কোশ্চিন আসে তলেরটা থেকে, হ্যাঁ, যে মানে ক্ষেত্রফল। তো কি হচ্ছে প্রথম সূত্র? প্রথম সূত্র হচ্ছে কর্ণের দৈর্ঘ্য। কি? কর্ণ মানে হচ্ছে √ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার, যেটা আমাদের আয়তক্ষেত্রের ক্ষেত্রে কি ছিল? কর্ণের দৈর্ঘ্য মনে আছে? আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কি ছিল? √ওভার দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। √ওভার L স্কোয়ার প্লাস বি স্কোয়ার। 2D র ক্ষেত্রে, দ্বিমাত্রিক চিত্রের ক্ষেত্রে, ঠিক আছে? ত্রিমাত্রিকের ক্ষেত্রে কি হচ্ছে? এটা হচ্ছে তিনটেরই উচ্চতার বর্গ করে তার বর্গের যোগফল করে তার বর্গমূল করছি। এখান থেকে কি আসে? কেমন অঙ্ক আসে? কর্ণ দিয়ে তো আসে, খুব পপুলার যে অঙ্কটা আসে, বলছে একটা ঘরের মাপ বলে দিল যে এমনি 30/20/15। আমরা লিখছি ইনটু, কিন্তু একে বলে বাই, হ্যাঁ? যখন আমরা কোনো কি বলে তলের অথবা কোনো হচ্ছে মানে 3D ইয়ের মানে ফিগারের, ঠিক আছে, আমরা যখন মানে পরিমাপ বলি, আমরা মাঝখানে গুণ চিহ্ন দিয়ে লিখি, কিন্তু আমরা ইনটু বলি না এটাকে, হ্যাঁ, মুখে বলি বাই। যেমন একটা ঘর, ঠিক আছে, ঘরের এরিয়া কত, হ্যাঁ, মাপ কত, দৈর্ঘ্য প্রস্থ কত, আমরা কি বলি 5/10, শুনেছো? বা 10/5 শোনা আছে? এটা বাই দিয়ে বলা হয়, হ্যাঁ স্যার শুনেছি কিন্তু শুনেছি। কিন্তু লেখা হয় ইনটু দিয়ে, হ্যাঁ। তো এখানটায় কেমন অঙ্ক আছে বললো যে একটা 30/20/15 মিটার ঘরের মধ্যে সর্বোচ্চ, সর্বোচ্চ বলছি সরি, সর্ববৃহৎ, হ্যাঁ, লার্জেস্ট, সর্ববৃহৎ যে রডটি রাখতে পারা যাবে তার দৈর্ঘ্য কত? তো তোমাদের ঘরেরটাই ভাবো যে সর্ববৃহৎ রড রাখতে পারা যাবে, ঠিক আছে, সেটা কোন বরাবর হবে? কর্ণ স্যার। কর্ণ বরাবর, ঠিক আছে। প্রকাশ এলে? না স্যার, ছিলাম তো আমি আগে থেকে, তুমি যে বললে বেরিয়ে যাচ্ছ। তাদের সঙ্গে সঙ্গে আবার এসেছিলাম, আচ্ছা তখন নেটওয়ার্ক প্রবলেম দিচ্ছিল স্যার। আচ্ছা, তাহলে বুঝতে পারা গেল। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? আমরা কর্ণের দৈর্ঘ্য বার করব, 30 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার প্লাস 15 স্কোয়ার। এটা হবে সর্ববৃহৎ রডের দৈর্ঘ্য। এবার আসছি আমরা সমগ্র তলের ক্ষেত্রফল, মানে ছাদ, মেঝে আর চার দেওয়াল সব মিলিয়ে কি আসবে? 2 ইন্টু এলবি প্লাস বিএইচ প্লাস এইচএল। মানে কি হচ্ছে? তিনটাই পরস্পরের সাথে গুণ হচ্ছে একবার করে। দৈর্ঘ্যের সঙ্গে প্রস্থ, প্রস্থর সঙ্গে উচ্চতা, উচ্চতার সঙ্গে দৈর্ঘ্য। এটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল, ঠিক আছে। এবার বলছে চার দেওয়ালের ক্ষেত্রফল, যদি বলে চার দেওয়ালের ক্ষেত্রফল, চার দেওয়াল থেকে আসছে, ঠিক আছে। তাহলে সমগ্র তল থেকে আমরা কি বাদ দিব? সমগ্র তল থেকে আমরা কি বাদ দিব বলো, কে বলবে? স্যার মেঝে আর ওই উপরে এটা মেঝে আর উচ্চতা তো সরি ছাদ, এই ছাদ, হ্যাঁ, ছাদটা মেঝে আর ছাদ দুটারই হচ্ছে একই ক্ষেত্রফল। তাহলে 2 দিয়ে গুণ করব। কাকে গুণ করবো বলো? এলবি কে না বিএইচ কে না এইচএল কে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে এলবি কে মাইনাস করব, এলবি এলবি আর কেটে যাবে 2 দিয়ে, ঠিক আছে। তাহলে কি হলো? 2HB প্লাস এল। বা অত ঝামেলা না করতে গিয়ে খালি ভাববে 2BH প্লাস 2HL। এটা হচ্ছে চার দেওয়ালের ক্ষেত্রফল। আমাদের দুটো থেকেই অঙ্ক আসে, 6 দেওয়াল থেকেও আসে, আবার ঠিক আছে 4 দেওয়াল থেকেও আসে। আর লাস্ট ফর্মুলা, সেটা হচ্ছে আমাদের আয়তন বা ঘনফল, বলছে ভলিউম বলে ইংলিশ, হ্যাঁ, ভলিউম। কি হচ্ছে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। এটা কার সূত্র বললাম? এটা সূত্র বললাম হচ্ছে ঘরের। আমরা ইংলিশে বলছি প্যারালেলোপাইপড অথবা কিউবয়েড। একটু দাঁড়াও তো, ল্যাপটপের চার্জ কমে গেল। ল্যাপটপের চার্জার কোথায় আছে? ল্যাপটপের চার্জার টুকরে পড়বে ওতে। একটু দাও না, দেখো না তাদের কোথায় আছে। আরে ক্লাস চলছে আমার, দাও।
ওই যে এখানে আছে। না তো এটা সূত্র বললাম হচ্ছে কিউবয়েড। এবার যদি কোনো কিউবয়েড বা কোনো ঘর বলবো যার দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা সমান হয় তাকে আমরা বলি হচ্ছে ঘনক বা কিউব। যেমন লুডোর ছক্কা, ঠিক আছে? তো লুডোর ছক্কা ওই আমরা যেমন দৈর্ঘ্য আর সরি আয়তক্ষেত্র আর বর্গক্ষেত্রের মধ্যে যেমন সম্পর্ক ছিল যে যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ সমান, ঠিক আছে, তাকে আমরা বর্গক্ষেত্র বলি এবং সেখান থেকে সেম ফর্মুলা আমরা বার করেছিলাম। এখানেও আমরা কি করব, এখানে হচ্ছে আমরা ওই প্রত্যেকটা ফর্মুলা ইয়ে থেকেই বেরিয়ে আসবে। যেমন কর্ণের দৈর্ঘ্য কি ছিল ওখানটায়, এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, এখানে তিনটেই সমান। তো যদি আমরা বলি প্রত্যেকটা ধারকে বাহু বলি সাইড, তাহলে কি হলো এস স্কোয়ার প্লাস এস স্কোয়ার প্লাস এস স্কোয়ার, তাহলে কি হলো 3s স্কোয়ার তার রুট। কি হবে তাহলে দীপঙ্কর বলো, কি হবে এখান থেকে বেরিয়ে আসবে দীপঙ্কর? স্যার ওটা আপনার এস এস বাইরে চলে আসবে আর √3 হয়ে যাবে। হ্যাঁ √3 ইন্টু এস, একদম একই ফর্মুলা। সমগ্র তলের ক্ষেত্রফল, ঠিক আছে, কি ছিল 2 ইন্টু এল বি প্লাস বিএইচ প্লাস হচ্ছে এইচ এল, ঠিক আছে। এখান থেকে সবগুলো যদি সাইড বলি, এখানে এস স্কোয়ার এস স্কোয়ার এস স্কোয়ার, তাহলে কি হচ্ছে ভেতরে 3s স্কোয়ার, মানে হয়ে গেল 6s স্কোয়ার। বা আমি যদি এমনি নর্মালি ভাবি যে একটা তলের ক্ষেত্রফল, একটা তলের ক্ষেত্রফল কি হচ্ছে এস স্কোয়ার, তাই না, যেহেতু দৈর্ঘ্য প্রস্থ সমান। দীপঙ্কর বুঝতে পারলে কি বললাম? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি, মানে বর্গক্ষেত্রের যেটা ক্ষেত্রফল হ্যাঁ সেই হ্যাঁ হিসাবে আমরা ধরছি তিন হ্যাঁ, সাইডটা। বাহুর বাহুর হচ্ছে বর্গ, ঠিক আছে। হুম বর্গক্ষেত্রের ক্ষেত্রে বলতো এমনি তল কটা আছে, 6টা তল আছে, 6টা তলই হচ্ছে সমান, ঠিক আছে। হুম তাহলে কি হবে 6s স্কোয়ার। যদি 4 দেওয়ালের ক্ষেত্রফল বলে তাহলে কি হবে তাহলে 4 ধরে নিব, 4s স্কোয়ার। 4s স্কোয়ার। হুম, তারপর হচ্ছে আয়তন, আয়তন হচ্ছে আয়তন বা ঘনফল হচ্ছে বাহু কিউব, সাইড কিউব, ব্যাস। আর ওটা যেগুলো আছে ওগুলো ওটা দরকার নেই, দেখে নেবে। প্রতিটি ঘনকের প্রতিটি তলের কর্ণের দৈর্ঘ্য, মানে প্রত্যেকটা তল, সে মেঝে বলি ছাদ বলি আর 4 দেওয়ালে বলি, কোন একটা তলের ক্ষেত্রফল হবে √2 ইন্টু বাহু, যেটা আমরা বর্গক্ষেত্রের ফর্মুলাতেই পেয়ে গেছি। এক্স একক ওয়াই একক ঘনকের বাহুর দৈর্ঘ্য দরকার নেই এটা। ফাঁপা, ফাঁপা মানে কি? ফাঁপা মানে হচ্ছে ভেতরটা খালি, একটা বাইরে পুরু আস্তরণ আছে। মানে কেমন জিনিসটা বলবো তোমাদের, কিসের এক্সাম্পল দিব, ধরে রাখো একটা লুডোর ছক্কা মাঝখান থেকে যদি ভেতর থেকে যদি একটা বর্গক্ষেত্র কেটে নিই, তাহলে ভেতর একটা খোল তৈরি হয়ে যাবে, বাক্সের মতো খোল, ঠিক আছে। ফাঁপা সমকোণী চৌকোণ, এখান থেকে অঙ্ক আসে। বর্ণালী দেখেছো ফাঁপা সমকোণী চৌকোণ থেকে অঙ্ক? না স্যার, দেখিনি। স্যার উদাহরণটা ওই দেশলাইয়ের বাক্স হবে না? দেশের বাক্স হবে কিন্তু ওটা পাতলাই ধরা হয়, বুঝলে তো, অত ওর মানে বেদটা যেটা আছে, মানে পুরু যেটা আছে কিনা, ঠিক আছে, হুম হুম পুরু হুম। পুরুটাকে হিসেবের মধ্যে ধরা হয় না। ঠিক আছে, দেখছি পরে যদি কোনো অঙ্ক পাই সালের অঙ্ক তাহলে করিয়ে দেবো, হ্যাঁ, মানে ঠিক ফালতু আছে। মাথায় জিনিস নিয়ে লাভ নেই। আচ্ছা, দ্রুত সমাধানের কৌশল কি বলেছে, ঘনকের বাহুর অনুপাত a:b হলে কর্ণের অনুপাত a:b, সমগ্র তলের ক্ষেত্রফল অনুপাত a স্কোয়ার b স্কোয়ার, আর আয়তনের অনুপাত a কিউব b কিউব। কি করে ভুলো এটা? আগে বলেছিলাম পার্সেন্টেজ করাতে গিয়ে 1D 2D 3D। 1D কি, 1D হচ্ছে বাহু, 1D হচ্ছে কর্ণ, 2D কি ক্ষেত্রফল হচ্ছে 2D, ঠিক আছে, আর 3D কি 3D হচ্ছে আয়তন। তো 1D র সঙ্গে 2D র সম্পর্ক হবে 1D কে দুবার গুণ করবো অর্থাৎ স্কোয়ার। যদি 1D র মান a হয়, 1D র মান a হয় মানে সে দৈর্ঘ্য হতে পারে, বাহুর দৈর্ঘ্য হতে পারে, অথবা কর্ণের দৈর্ঘ্য হতে পারে,
রেখা একটা। তাহলে ক্ষেত্রফল যখনই বলবে ওটা হয়ে যাবে a স্কোয়ার, আর যদি আয়তন বলে ওটা হয়ে যাবে a কিউব। বোঝা গেল? তাহলে তাহলে আমরা যদি ইয়ে থেকে কি বলে হচ্ছে তোমার হচ্ছে আয়তন থেকে যদি আমরা হচ্ছে বাহুতে আসি, তাহলে আমরা কি করব? কিউবিক রুট করব আয়তনের, ভলিউমের। আর যদি ক্ষেত্রফল থেকে বাহুতে আসি তাহলে কি করব? তাহলে স্কোয়ার রুট করব, স্কোয়ার রুট অফ এরিয়া। ওই একই ভাবে করেছে। কর্ণের যদি বাহুর অনুপাতে h/b হয় তাহলে কর্ণ হবে h/b, ক্ষেত্রফল হবে a স্কোয়ার b স্কোয়ার, যেহেতু ক্ষেত্রফলের সঙ্গে বাহুর সম্পর্ক হচ্ছে বর্গের, আর ক্ষেত্রফলের সরি হ্যাঁ বাহুর সঙ্গে ক্ষেত্রফলের সম্পর্ক হচ্ছে বর্গের, আর বাহুর সঙ্গে আয়তনের ইয়ে হচ্ছে সম্পর্ক হচ্ছে ঘন। অর্পিতা বুঝতে পারছো? অর্পিতা আছো? হ্যাঁ স্যার, পাচ্ছি। ওই একই ধরনের সব আছে, কনসেপ্ট এমন কিছু আলাদা নাই। ঠিক আছে, এগুলো সব পরে আমরা করছি, অঙ্ক পেয়ে করছি। তারপরে এগুলো দেখার দরকার নেই, দুবার করে করব। আচ্ছা, 1 নাম্বার দেখো তো, 1 নাম্বার 2 নাম্বার কাউকে করিয়ে দিতে হলে বলবে। হ্যাঁ, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার, একটু সময় দিলাম। হ্যাঁ, 5 মিনিট সময় দিলাম, দেখো তো। সবার হয়েছে? দেখো তো, কারো কোনো প্রশ্ন আছে? এই 3টে থেকে কারো কোনো প্রশ্ন আছে? স্যার, বলো। ক্ষেত্রফল বের করতে গিয়ে আপনি একটা বাদ দিয়েছিলেন না? কোনটা গো? ওই এলবিটা বাদ দিয়েছিলেন না? এলপি বুঝতে ওটা পারলাম না ব্যাপারটা। বলেছিলাম সমগ্র তলের না, ওটা 4 দেওয়ালের ক্ষেত্রফল বলেছিলাম। হ্যাঁ, 4 দেওয়ালের, আচ্ছা, সমগ্র তলের না। ঠিক পরীক্ষাতে ঠিক কিন্তু 4 দেওয়াল থেকেও কোশ্চিন আসে। হ্যাঁ, এখানে দেয়নি কিন্তু 4 দেওয়াল থেকে কোশ্চিন আসে পরীক্ষাতে। ঠিক আছে। নেক্সট, দুটি সমান আয়তনের আয়তঘনের মাত্রাগুলি যথাক্রমে 10 সেমি, 1 সেমি ও 4 সেমি। আয়তন সমান বলেছে। হ্যাঁ, আয়তন মাত্রা মানে দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা, তিনটার মান বলেছে। তাহলে প্রথমটার বলেছে 10, x আর 4, তাহলে এর আয়তন কি? গুণ করব তিনটাকে। সেকেন্ডটার কি বলেছে? 8, x আবার x। ঠিক আছে, এবার এই দুটোর হলো আয়তন, সমান বলেছে তাহলে সমান করে দিব।
এখান থেকে x এর মান বেরিয়ে আসবে হচ্ছে 5 হয়ে গেল। এগুলো অঙ্ক না খুব একটা ইম্পর্টেন্ট, একটু দেখবে বাড়িতে। হ্যাঁ 5 নাম্বারটা। 6 নাম্বারটা দেখো পরীক্ষাতে আছে। হ্যাঁ 6 নাম্বার বাহুর অনুপাত বলেছে, তাহলে আয়তনের অনুপাত চেয়েছে, কিউব করে দিব। আয়তনের অনুপাত চেয়েছে, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কত। তো আয়তনের অনুপাত বলেছে 8:27। এটা আমাকে বলবে হচ্ছে রেজিনা। রেজিনা আছো? আচ্ছা স্যার, আচ্ছা, বুঝতে পারছো আজকের অঙ্কগুলো? একটু করে পারছি স্যার। এমা, তো প্রথম থেকে বলনি কেন? কোথায় প্রবলেম হচ্ছে বলো? এমনি বুঝতে পারছি, সূত্রগুলো জানা নাই তাই একটু প্রবলেম হচ্ছে। সূত্রগুলো মুখস্থ করতে হবে। তো কি হচ্ছে এটা, আয়তনের অনুপাত হলো এটা। হ্যাঁ তাহলে বাহুর অনুপাত কি হবে? আয়তন সমান কি হয়? বাহুর কিউব। ঠিক আছে, 2:3। তাহলে বাহু সমান কি হবে? আয়তনের ঘনমূল বের করব। 8 এর ঘনমূল কত? 512। ঘনমূল, ঘন বলিনি, ঘনমূল। 2 স্যার। আমরা আয়তন থেকে বাহুতে আসছি, বাহু থেকে আয়তনে গেলে কিউব করতাম, ঠিক আছে, কিন্তু আমরা কি করছি, আয়তন থেকে বাহুতে আসছি। মানে আমি বলতে চাইছি বাহু যদি x হয় তাহলে আয়তন হচ্ছে x কিউব। তাহলে বাহু থেকে যখন আয়তনে আসবো আমরা কিউব করব, আর আয়তন থেকে যখন বাহুতে যাব তখন কি করব তাহলে? 2 হবে, 2 আর 3। কিউবিক। হ্যাঁ, একটার হবে 2, হ্যাঁ। বাহুর অনুপাত হলো 2, আর এটা হলো 3। এবার সেখান থেকে তাহলে ক্ষেত্রফলের কি হবে? ক্ষেত্রফলের অনুপাত, বাহু যদি x হয় তাহলে ক্ষেত্রফল হবে x স্কয়ার স্কয়ার। হয়ে যাবে স্যার, স্কয়ার। একদম 4:9। ঠিক আছে, এখানে স্ট্যান্ডার্ড কোশ্চিন দাও মানে খুব একটা। দেখো এবার পরেরটা, আর অঙ্ক কিছু অ্যাড করতে হবে এখানটায়। 5 মিটার, 3 মিটার ও 2 মিটার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বিশিষ্ট ওপর খোলা একটি টিনের পাত্রের, ওপর খোলা, ছাদটা খোলা আছে, ঠিক আছে, টিনের পাত্রের বাইরের চারপাশ প্রতি বর্গমিটারে 20 টাকা হিসাবে রং করতে কত খরচ হবে? তো এটা কে বলবে? কে বলবে বলো? আমরা জানি ফর্মুলা হচ্ছে, টোটালটার ফর্মুলা এলবি প্লাস বিএইচ প্লাস 2 ইন্টু দিয়ে, হ্যাঁ সামনে 2 কি এইচএল। এবার না এটা আমাকে কে বলবে উত্তর? অনিন্দিতা বলবে এবার। হ্যাঁ অনিন্দিতা, অনিন্দিতা আছো? হ্যাঁ স্যার। আচ্ছা, তো আমার না এটা সমগ্র তলের ক্ষেত্রফল, কিন্তু আমার প্রেজেন্ট অঙ্কে বলেছে, ঠিক আছে, উপর খোলা আছে, তাহলে উপরটাই তো রং করতে হবে না, ছাদে রং করতে হবে না তো, হুম। তাহলে ছাদটাকে না। বাদ দিতে হবে। হুম। তাহলে কি বাদ দিব? স্যার বলবো? না, বুঝতে পারলাম না। অনিন্দিতা স্যার বলবে। আরেকবার বলুন। স্যার আমি আরেকবার বললাম, বলুন। আমি এই যে ফর্মুলাটা নিয়েছি, হ্যাঁ, বইয়ে তো এমনি হুম। কোনো ফর্মুলা নেই যে ছাদ খোলা জিনিসের আয়তন কত হবে, হুম। সরি ক্ষেত্রফল হুম। কত হবে, তাই? হ্যাঁ। হ্যাঁ, তো আমাকে সমগ্র তলের ক্ষেত্রফল বলা আছে, ঠিক আছে, হ্যাঁ। কিন্তু আমার তো ছাদ বাদ দিতে হবে। হ্যাঁ। তাহলে কত বাদ দেবো এখান থেকে, কি বাদ দেবো? প্রশ্নটা বুঝতে পারলে না? হ্যাঁ, বুঝতে পেরেছি। তাহলে ছাদের ক্ষেত্রফল বাদ দিতে হবে। হুম, হ্যাঁ। হ্যাঁ। ছাদের ক্ষেত্রফলটা কত? ছাদের ক্ষেত্রফল কোনটা বাদ দিব? ছাদের মধ্যে কি কি আছে? ছাদের যে আয়তকার ছাদ যে আছে তোমার বাড়ির স্যার ছাদটা দেখো, 5 প্লাস 3। মানে এল বি আর এইচ এর মধ্যে বলো, এল। ঠিক আছে। হ্যাঁ। হ্যাঁ, মানে 5 প্লাস 3 টা বাদ যাবে। মানে সংখ্যা বাদ দিচ্ছি, প্লাস তো না মানে ইনটু হবে। হ্যাঁ সংখ্যার কথা বলছি না আমি। ইনটু হবে, সরি ইনটু। হ্যাঁ, হুম।
মানে কি হবে, এখানে কি বাদ দিতে হবে, এখানে বাদ দিতে হবে ছাদের দিকে তাকিয়ে দেখো, ওটা কি হচ্ছে, দৈর্ঘ্য আর প্রস্থ, তাই না? ওর মধ্যে উচ্চতা নেই, তাহলে হ্যাঁ, আমাকে বাদ দিতে না, হবে এল দৈর্ঘ্য বি। প্রস্থ। ও আচ্ছা, আপনি হ্যাঁ, এল বি, তাহলে আমার ফর্মুলা দাঁড়ালো এল বি প্লাস, মানে এখানে 2 LB হলো কি না, সেখান থেকে 12, এলবি বাদ হ্যাঁ, গেল, তাহলে শুধু এলবি এলো, হুম, আর 2 এর হুম, মধ্যে থাকলো বিএইচ প্লাস এইচ 8 এল, প্লাস 8 হবে। বাকিটা মান হুম, পুট করে দেবো। হুম, এবার মান পুট করে ওটা আসবে ক্ষেত্রফল, 5 দেওয়ালের ক্ষেত্রফল, তাকে হুম, 20 টাকা দিয়ে গুণ করব। হুম, ঠিক আছে? হ্যাঁ, পড়াঙ্গ, একটি সমকোণী চৌপলের ধার 3 গুণ করায়, ধারগুলি প্রত্যেকটা ধারই 3 গুণ করে করলো, মূল চৌপল ও পরিবর্তিত চৌপলের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? সবগুলো 3 গুণ করছে। আগে 1 ছিল, পরে 3 হলো, তাহলে ক্ষেত্রফল কি হিসাবে পার্থক্য হবে? স্কোয়ার হবে স্যার। ব্যাস, 1:9। বই অনেক লম্বা করে দিয়েছে, এটা, এই লম্বা জিনিসটা আমরা তখনই ব্যবহার করব যখন প্রত্যেকটা ধার একই সমান বাড়বে না। এখানে প্রত্যেকটা ধার যেহেতু একই গুণ বেড়েছে, 3 গুণই বেড়েছে, তার জন্য হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে ডাইরেক্ট স্কোয়ার করে দিব। এই অঙ্কটা বীজগণিতের পরে যেটা আছে, হ্যাঁ, বীজগণিতের সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষায় খুব আসে, এটা খুব আসে। ঠিক আছে? এ বি সি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান যদি এ বি প্লাস বি সি প্লাস সি এ হয়, তাহলে এ বি ও সি এর মধ্যে সম্পর্ক কি? হ্যাঁ, এটা বীজগণিতে খুব আসে। স্টাফ সিলেকশনে আমরা কি করব, উভয় পক্ষকে না 2 দিয়ে গুণ করব। তাহলে কি এলো আমার, 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার প্লাস 2c স্কোয়ার, এখানে এলো 2ab প্লাস 2bc প্লাস 2ca। এবার ভাঙাটা বুঝবে একটু, হ্যাঁ, এই যে 2a আছে, এখান থেকে আমি নিলাম a স্কোয়ার নিলাম, ঠিক আছে, আর এই 2ab কে বাঁ দিকে আনলাম, বাঁ দিকে আনলে কি হবে, মাইনাস 2ab হবে, আর এই 2b থেকে একটা b নিলাম, প্লাস b স্কোয়ার হলো। তারপর কি থাকলো, 2b এর মধ্যে 2b স্কোয়ার মধ্যে একটা b স্কোয়ার এখানে নিয়েছি, একটা এখান থেকে নিলাম, তাহলে কি হলো, b স্কোয়ার থাকলো পরে, এখান থেকে নিয়ে আসলাম 2bc বাঁ দিকে, তাহলে কি এলো, মাইনাস 2bc, আর 2c স্কোয়ার থেকে একটা c স্কোয়ার নিলাম, সেম ওয়েতে, ঠিক আছে, c স্কোয়ার মাইনাস 2ca প্লাস a স্কোয়ার, a স্কোয়ার তো একটাই নিয়েছিলাম না, পরে একটা থাকলো, এটা সমান আমার 0 হয়ে গেল, কেন, ডান দিক থেকে সবগুলোকে আমি বাঁ দিকে নিয়ে এলাম, তার জন্য 0 হয়ে গেল। আমি একটা লাইন জাম্প করলাম, এটা কে বুঝতে পারলে না বলো? কাউকে কি রিপিট করতে হবে এটা? তাহলে পরেরটা, এটা আমার ফর্মুলা আসলো a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার সমান 0। দীপঙ্কর, হ্যাঁ স্যার বলুন। দীপঙ্কর অনেক প্রশ্নের উত্তর দিয়েছে, শুভশ্রীকে জিজ্ঞেস করবো। শুভশ্রী, হ্যাঁ স্যার। এখান থেকে কিছু বেরোয়, বলতে পারবে? শুভশ্রী, স্যার। ধরে রাখো a এর মান 1, b এর মান 2 বা 1.5, হ্যাঁ, স্কোয়ার করবো, আনসার কি আসবে বলো তো?
মানে প্লাসে আসবে। আনসার আসবে প্লাস 0.5 স্কোয়ার। ভেতরের মানগুলো যাই আসুক না কেন মাঝখানে না এই যে আছে মানে কি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এটা যদি 0 হয়, ঠিক আছে, এর মানে অতি অবশ্যই প্রত্যেকটার মান 0, না হলে কোনো মতেই 0 আসবে না। যদি একটার মানও সামথিং কিছু, প্রথম কথা মাইনাসে তো আসবে না যেহেতু স্কোয়ার আছে, বুঝতে পারলে? তাহলে কি হচ্ছে প্রত্যেক একটার মান কিন্তু বাইরে আসবেই, আর একটার মানই যদি বাইরে চলে আসে, ঠিক আছে, তাহলে কিন্তু সেক্ষেত্রে আর ডান দিকে 0 হবে না, কেন? মাঝখানে প্লাস আছে। একটা প্লাস একটা মাইনাস হতে পারে না, বুঝতে পারলে শুভশ্রী? হ্যাঁ স্যার বুঝলাম। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? ব্যাপারটা দাঁড়ালো প্রত্যেকটা স্কোয়ারের মান হচ্ছে 0। স্যার আরেকবার বলুন তো কথাটা বুঝতে হ্যাঁ পারলাম না। দীপঙ্কর, ধরে রাখো আমি আবার সেম রিপিট করছি, হ্যাঁ, এ এর মান 1, বি এর মান 2। 2 1 হলে তো কোনো সমস্যাই ছিল না, হ্যাঁ, বুঝলে? আমি আচ্ছা উল্টোটাই হ্যাঁ করছি, এ এর মান 2, বি এর মান 1, স্কোয়ার করলাম, তাহলে কি আসছে? 1 স্কোয়ার মানে 1 আসলো। হুম এখানে যদি করি -1 এর স্কোয়ার করলাম, কি আসবে? তাহলে -1ই আসবে। না, 1 -1 ইন্টু -1, ইন্টু -1 প্লাস 1। 1 আসবে। তাহলে ভেতরে এর মান বড় থাকুক ছোট থাকুক বাইরে তো পজিটিভ আসবে বেরিয়ে, হ্যাঁ বুঝতে পারলে? হ্যাঁ বুঝতে পেরেছি। তাহলে যদি একটারও মান বাইরে বেরিয়ে আসে মাঝখানে তো প্লাস আছে, যদি একটার মান প্লাসে আসে আর অন্যটার মান কখনোই মাইনাসে আসবে না, তো কাটাকুটি করে কখনো 0 আসবে না। হুম তাহলে 0 তখনই আসবে যখন প্রত্যেকটার মান 0 হবে। বোঝা গেল ব্যাপারটা? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। তাহলে কি হলো, এখান থেকে আমরা পেলাম a মাইনাস বি সমান 0, অর্থাৎ a সমান b। সেকেন্ড পেলাম হচ্ছে b মাইনাস সি সমান 0, অর্থাৎ b সমান c। একইভাবে বাকিটা তাহলে আমরা কি পেলাম, a সমান b সমান c। এটা বীজগণিতে বেশি আছে, হ্যাঁ। তাহলে যেহেতু তিনটে বাহুরই দৈর্ঘ্য সমান তাই এটা হচ্ছে একটা ঘনক। অনিকদা বুঝতে পারলে গো? হ্যাঁ স্যার। পরেরটা 3 সেমি 4 সেমি 5 সেমি বাহু বিশিষ্ট তিনটি নিরেট লোহার ঘনক গলিয়ে একটি বড় নিরেট লোহার ঘনক তৈরি করা হলে এর প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত হবে? ইম্পর্টেন্ট কোশ্চিন। গলিয়ে যখন হচ্ছে আমরা অন্য একটা বস্তু তৈরি করছি, এখানে দুটোই ঘনক বলেছে কিন্তু পরীক্ষাতে ঘনক থাকে না দুটোই, ঠিক আছে, থাকে খুব কম থাকে, কখনো কখনো থাকে চোঙ, থাকে চোঙ থেকে আমরা হচ্ছে কি ইয়ে করলাম, কি বলে হচ্ছে স্ফেয়ার মানে গোলক তৈরি করলাম, কখনো ঘনক থেকে গোলক তৈরি করলাম, গোলক থেকে অন্য একটা কিছু শঙ্কু তৈরি করলাম, সেই ধরনের থাকে, হ্যাঁ। তো এখানটায় কি হচ্ছে যেহেতু গলিয়ে তৈরি করছে তিন মানে এই কি হবে প্রতি ক্ষেত্রে হবে ইয়ে সমান হবে, কি বলতো, আয়তন সমান হবে, আয়তন মানে তিনটে ছোট যে গোলক আছে ওই গোলক, গোলক না সরি ঘনক, ঘনক যে আছে কিউব যে আছে ওই তিনটে কিউব গলিয়ে দিয়ে যখন আমি একটা নতুন কিউব তৈরি করছি তখন আগের তিনটে কিউবের মোট আয়তন সমান পরের বড় কিউবের আয়তন হবে। আয়তন দিয়ে গলিয়ে তৈরি করলে আয়তনটা সমান হয়। তাহলে প্রথমটার আয়তন হচ্ছে 3-এর কিউব, সেকেন্ডটার আয়তন হচ্ছে 4-এর কিউব, আর পরেরটার আয়তন হচ্ছে 5-এর কিউব। এই তিনটেকে যোগ করলাম, তিনটের আয়তন সমান হয়ে গেল। আমি ধরলাম যে নতুন নতুন ঘনকের বাহু হচ্ছে এক্স, তাহলে নতুন ঘনকের হয়ে গেল এক্স কিউব। তাহলে এক্স কিউবের মান বের করব, 125 প্লাস 64 প্লাস 27, তিনটে যোগ করে আসছে 216। 216 হলো সমান এক্স কিউব হলো। তাহলে এক্স সমান কি আসবে, কার কিউব? 216 6-এর, 6 চলে এলো। কটা অঙ্ক আছে এই চ্যাপ্টারে? 28টা। এই 12 নম্বর অঙ্কটা পরীক্ষাতে আছে, হ্যাঁ, 12 নম্বরটা পরীক্ষাতে আছে।
12-13 আসে পরীক্ষাতে, 14 আসে। আচ্ছা আজকে এইটুকুই থাক, ঘন্টা খানেক হয়ে গেল নাকি করাবো কিছু অঙ্ক? কি বলছো তোমরা? আজকে অনেককে পেয়েছি ক্লাসে। শুভশ্রী করাবো না থাকবে? স্যার এক দুটো করিয়ে দিন, দুটো করেন। 3টে করিয়ে দিই। হ্যাঁ স্যার, কয়েকটা করা ওই 14 পর্যন্ত করিয়ে দিন তাহলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 25 মিটার, এটার উত্তর কে বলবে আমাকে? বর্ণালী বলো তাহলে। বর্ণালী, ওর লাইন ডিস্টার্ব আছে। হ্যাঁ স্যার বলুন। 25.5 মিটার লম্বা, 20.2 মিটার চৌড়া এক খণ্ড নিচু জমিকে 15 ডেসিমিটার উঁচু করতে হবে। তাহলে উঁচু করতে গেলে কি করতে হবে? মাটি ভরতে হবে। হুম। তাহলে সেক্ষেত্রে মাটির কি ধরবো? ক্ষেত্রফল ধরবো না আয়তন ধরবো? আয়তন। হ্যাঁ। কি হচ্ছে, যখন কোনো পরিমাণ পদার্থ দিয়ে আমরা কোনো জায়গাকে ভরাট করছি বা কোনো ডিসকাস করছি যে ওর মধ্যে কতখানি পদার্থ আছে, ঠিক আছে, কতখানি পরিমাণে আছে, তাহলে আমরা সেটা সবসময় আয়তন ধরবো। তাহলে কি হচ্ছে, এই যে ইয়েটা যে আছে তোমার হচ্ছে গিয়ে এই জমি যে আছে, তাহলে জমির আয়তন কত? 25.2 মিটার, সরি 5 মিটার ইন্টু 20.2 মিটার ইন্টু 15 ডেসিমিটার আছে, তো 15 ডেসিমিটারকে আমাকে মিটারে আনতে হবে। সবার কি এই মিটার থেকে ডেসিমিটারে যাওয়াটা জানা আছে? স্যার 1.5 হয়ে যাবে এটা। সেটা 10 দিয়ে ভাগ করতে হবে স্যার। 10 দিয়ে ভাগ করতে হবে, হ্যাঁ 10। সুরেখা, তুমি বললে? হ্যাঁ স্যার। কোথায় চলে গেছিলে? ও স্যার একটা দাদা ফোন করছিল, দেখতে যাচ্ছিলাম। আচ্ছা আচ্ছা, তাহলে একে 10 দিয়ে, 15কে 10 দিয়ে ভাগ করতে হবে। 10 দিয়ে ভাগ করলাম। এটা হলো কি, এটা হচ্ছে ওই যে জমিটা যে আছে, জমিকে উঁচু করতে গেলে এত ঘন মিটার মাটি লাগবে আমাদের, এত ঘন মিটার। তাহলে এত ঘন মিটার সমান, ঠিক আছে, আমাকে দেখতে হবে পাশের জমি কি আছে। পাশের জমিতে হচ্ছে দৈর্ঘ্য আর প্রস্থ দিয়ে দিয়েছে। দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে 15.3 মিটার 3। আর প্রস্থ হচ্ছে 10.1। আমি ধরলাম এক্স মিটার গভীর গর্ত করতে হবে। তাহলে সেক্ষেত্রে ওই জমির মানে ওই ওই গর্ত থেকে যে মাটি তুলে আনবো তার পরিমাণ হয়ে যাবে ইন্টু এক্স। এই দুটো সমান হয়ে যাবে, তাই তো সুরেখা? হ্যাঁ স্যার, হ্যাঁ করা এদিকে আছে এমনি? কাটাকাটি করা যাবে। হ্যাঁ এবার কাটাকুটি করা যাবে। অর্পিতা বুঝতে পারলে? অর্পিতা? স্যার দিদি একটু ওয়াশরুম গেছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কারো কোনো প্রশ্ন আছে এই জায়গাটা থেকে? দীপঙ্কর এবার ক্যালকুলেশনটা করতে পারবে না করে দিব? হ্যাঁ স্যার, করতে পারবো। একটি কেরোসিনের টিনের দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা বলে দিয়েছে। হুম, দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা বলে দিয়েছে। তারপর বলেছে অন্য একটা ট্যাঙ্ক আছে যার ওই একই রকম হচ্ছে মানে আকৃতি, মানে ওই দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আলাদা, ঠিক আছে, ট্যাঙ্কে যে কেরোসিন আছে তা দিয়ে ওইরূপ কতগুলি টিন ভর্তি করা যাবে। এই ক্ষেত্রেও কি হচ্ছে, আমাকে ওই আয়তন নিয়েই ডিল করতে হবে। কেন? আমরা মোট পরিমাণ পদার্থ নিয়ে ডিল করছি। তাহলে আমরা কি করব? তাহলে আমরা মোট হচ্ছে আগে আমি ধরলাম কথার মানে বলছি যে আমার কাছে 60 খানা পাথর আছে, ঠিক আছে, বা 60 খানা ইট আছে। আমি ছোট ছোট কাঠের বাক্স নিয়েছি, ঠিক আছে, এক একটা কাঠের বাক্সে হচ্ছে তোমার ধরে রাখো যে 4 খানা ইট ভরা যাচ্ছে। মোট 60 খানা ইট আছে, এক একটা কাঠের বাক্সে 4 খানা ইট ভরা যাচ্ছে। তাহলে মোট কতগুলো কাঠের বাক্স লাগবে? স্যার ওটাকে ভাগ করে দিলে হয়ে যাবে। 15 খানা, ঠিক আছে। তেমনি কি 15 হচ্ছে, করে আমরা হচ্ছে ট্যাঙ্কের আয়তন বার করব, তাকে টিনের আয়তন দিয়ে ভাগ করে দিব। কিন্তু
কিন্তু এই ক্ষেত্রে মাথায় রাখতে হবে একটা আছে মিটারে, একটা আছে সেন্টিমিটারে। হয় সবগুলোকেই মিটারে নিয়ে যেতে হবে অথবা সবগুলোকেই সেন্টিমিটারে নিয়ে আসতে হবে। বইয়ে তোমাদের সবগুলোকে সেন্টিমিটারে নিয়ে এসছে, হ্যাঁ, তুমি মিটারে নিয়ে গেলেও হবে তোমরা, যেটা মনে হবে। তারপর একটি আয়তঘনকের প্রতিটি মাত্রা 20% বৃদ্ধি পেলে সমগ্র তলের ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? কি মাত্রা, প্রত্যেকটা মাত্রা হচ্ছে x% বৃদ্ধি পাচ্ছে, তাহলে ক্ষেত্রফলের ফর্মুলা কি আসছে? ক্ষেত্রফল মানেই হচ্ছে মাত্রা মানে বাহু, ঠিক আছে, বাহু থেকে ক্ষেত্রফলের ফর্মুলাটা কি এক্স স্কোয়ার। তাহলে যদি এটা 20% বাড়ে এক একটা মাত্রা, তাহলে ক্ষেত্রফল বাড়বে 2 বার 20, 2 বার 20 মানে পাতি 40 নয়, সেই পার্সেন্টেজের যে ফর্মুলা করেছিলাম। বোঝা গেল? এবার যদি হচ্ছে আয়তন বলতো, আয়তন কত বাড়বে, আয়তনের কি ফর্মুলা, আয়তনের ফর্মুলা মানে সম্পর্ক এক্স কিউবের সম্পর্ক, তোমরা 3 বার 20 করে আরেকবার বলো কি বললে? ক্লিয়ার আসছে না। না নেটওয়ার্ক প্রবলেম নাই, তুমি হেডফোন থেকে একটু দূরে করে কথা বলো। হচ্ছে না, মানে শতকরা বৃদ্ধির হারে যে ফর্মুলাটা আছে ওটা দিয়ে করলেও তো হবে। কোনটা ফর্মুলা? স্যার এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস এক্স দিয়ে যে মানে 20% বৃদ্ধি বা x% বৃদ্ধির অঙ্কটা। এটা কি করলাম? ওটাই তো করলাম গো। ও খেয়াল করিনি স্যার, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে স্যার, আমি দেখিনি। তারপরে যদি আয়তন বলে তাহলে আমরা এই 44 এর সঙ্গে আর একবার 20 যোগ করে দেব। ওকে স্যার, আমি এই দিকে থেকে দেখলাম আপনার অঙ্কের দিকে, এটা দেখতে লিখেছে। ব্যাস এই 3টে অঙ্ক হয়ে গেল। শুভশ্রী আজকে আর করাচ্ছি না তাহলে, হ্যাঁ ঠিক আছে স্যার। এই কটা প্র্যাকটিস করো, আর তোমাদের তো পরীক্ষা নেব করে পরীক্ষায় না হচ্ছে না, কি যে বলবো, একটু প্র্যাকটিস করাতে হতো তোমাদের। স্যার আমি অঙ্কগুলো সব ভুলে গেছি মনে হচ্ছে আবার। স্যার রিজনিং এর স্টেটমেন্টের পরের দিন করে দিলে ভালো হয়। আচ্ছা করে দেবো, রিজনিং এর পরের দিন স্টেটমেন্ট, ঠিক আছে। হ্যাঁ স্যার, রিজনিংটাও শুরু করতে হবে। তাহলে এক কাজ করছি না, একদিন ম্যাথ করাচ্ছি একদিন রিজনিং করাচ্ছি, হ্যাঁ, মানে একসঙ্গে দুটো করাতে আমার মানে প্রচুর মানে দম বেড়ে, বুঝতে পারছি না আমার স্পিচ পাওয়ার কমে গেছে না কি ব্যাপার। আগে তো 3 ঘন্টা ক্লাস দিব্যি নিতে পারতাম, এখন পারি না 3 ঘন্টা ক্লাস নিতে গো। ওই দিন ওটাই করেন স্যার, একদিন ম্যাথ একদিন রিজনিং, ভালো হবে। হ্যাঁ স্যার ঠিক থাকবে। ঠিক আছে তাহলে তাই করবো। খালি শোনো না, তোমাদের মধ্যে কেউ একজন দায়িত্ব নিতে হবে। দায়িত্বটা হচ্ছে কার কাছে রিজনিং এর চ্যাপ্টার বইটা আছে, চ্যাপ্টার তবে বলতে আর এস আগারওয়ালের বই স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না আমার পুরাতনটা আছে, চ্যাপ্টারটা নেই। না পুরাতনটা না, চ্যাপ্টার বইটা কার কাছে আছে? আমার কাছে স্যার নতুন। নতুনটা তো প্রকাশ হচ্ছে ডক স্ক্যানারে দিয়ে স্ক্যান করে পাঠাতে পারবে একটা চ্যাপ্টার একদিন? হ্যাঁ পাঠিয়ে দেবো। মানে বুঝতে পারছো সময় লাগবে কিন্তু, মোটামুটি 15-20 মিনিট টাইম লাগবে। ঠিক আছে স্যার, হয়ে যাবে। ডক স্ক্যানার জানো তো ইউজ করতে? হ্যাঁ স্যার জানি। ডক স্ক্যানারে খুব ভালোই আছে, ছবি আছে। ঠিক আছে ঠিক আছে তাহলে এটুকুই থাক। স্যার বলো। হ্যাঁ স্যার ঠিক আছে। নেক্সট সানডে কি টিউশন হবে অফলাইনে?